তখন হঠাৎ করে আমি ভিকে দেখতে পাই। আমি সাইড ব্যাগ মনের বলে সিনজিতে রেখে এসেছিলাম, ওইটাই ফেরত দেওয়ার জন্য ও এসেছিল। আমি ওকে দেখা মাত্রই আবার ওই ফ্ল্যাটে লুকিয়ে পড়ি। ঠিক তখনই ওই ফ্ল্যাটের লোকজন চলে আসে, আর কিছুক্ষণের মধ্যেই আমি ওদের কাছে ধরা পড়ে যাই। ওরা আমাকে প্রচুর মারে। আমিও হাত গুটিয়ে বসে থাকি না, আমিও ওদেরকে মারি। কিন্তু মেয়ে মানুষ হয়ে তো এতগুলো ছেলের সাথে পারা সম্ভব নয়, তাই ওদের সাথে পেরে উঠতে পারছিলাম না। এক পর্যায়ে ধরতে গেলে ওরা আমাকে মেরেই ফেলেছিল, কিন্তু ঠিক তখনই হারকিউলিস এসে আমাকে বাঁচিয়ে নেয়। আমি তাকে ধন্যবাদ জানাই আমার প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু সে বলে সে শুধু ধন্যবাদের জন্য আমাকে বাঁচায়নি, তাকে ধরার জন্য পুলিশ নাকি তার চারপাশে ঘেরাও করে রেখেছে। এই পর্যায় থেকে তাকে বাঁচাতে হবে। যেহেতু সে আমার প্রাণ বাঁচিয়েছে, তাই তার প্রাণ বাঁচানো আমার দায়িত্ব হয়ে পড়ে। এই জন্য আমি তার প্রস্তাবে রাজি হয়ে যাই। ওই টাইমে আমি জানতাম না যে ওইটা হারকিউলিস ছিল, পরবর্তীতে জানতে পারি যে এটা হারকিউলিস। আর হ্যাঁ, তোমরা যে মানুষটাকে তাড়া করেছিলে ওই মানুষটা আমিই ছিলাম। তুমি যার পায়ে গুলি করেছিলে ওইটাও আমিই ছিলাম। তোমাদের কাছে তো আমি প্রায় ধরাই পড়ে যেতাম, কিন্তু ঠিক তখন আবারও হারকিউলিস আমাকে বাঁচিয়ে নেয়। আমি ভেবেছিলাম ওই দিনই হারকিউলিসের সাথে আমার প্রথম এবং শেষ দেখা, কিন্তু হারকিউলিস আমার ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে। ওই দিনের পর থেকে হারকিউলিস আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। বলে আমি যদি তার কথা মতো কাজ না করি তাহলে সে তোমাকে সবকিছু বলে দেবে, আর মিথ্যেও বলবে যে আমি তার পার্টনার ছিলাম। এজন্য আমি তার কথা মতো কাজ করতে শুরু করি। তোমার ল্যাপটপ থেকে ওই মেয়েটাকে সার্চ করা থেকে শুরু করে শপিং মলে ফাইট করা সবটাই হারকিউলিসের প্ল্যান ছিল। আমি যেটার ভয়ে এতদিন হারকিউলিসের সব কথা শুনে এসেছিলাম, আমার সাথে ঠিক সেটাই ঘটলো। তুমি আমাকে হারকিউলিসের পার্টনার ভেবে নিলে। আমি ওই দিন অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, এই জন্যই হসপিটাল থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু আমি তোমাদের কাছে ধরা পড়ে যাই। আর এবারও হারকিউলিস আমাকে তোমাদের কাছ থেকে বাঁচিয়ে নেয়। তবে শুধু শুধু তো আর বাঁচায়নি, ওর স্বার্থের জন্যই আমাকে বাঁচিয়েছে। ও চার্চের মানুষগুলোকে মারার জন্য মিথ্যে ওয়েডিং এর ব্যবস্থা করে, আর আমাকে মিথ্যে ব্রাইড বানিয়ে এখানে নিয়ে যায়। এরপরে আমার চোখের সামনে ওই মানুষগুলোকে কুত্তার মতো মারে। হ্যাঁ, কুত্তার মতোই মারে, মানে অনেকটা কষ্ট দিয়ে মারে। আমি অনেক কান্না করেছিলাম, আমার অনেক খারাপ লেগেছিল। ও আমাকে অনেক মারে, আমার পিঠে ছুরি ঢুকিয়ে দিয়েছিল। দেখো এখানে, ছুরি ঢুকানোর পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমি একটা চেয়ারে বাঁধা, আর আমাকে কারেন্টের শক দেওয়া হচ্ছে। অনেক কষ্ট হচ্ছিল আমার তখন, অনেকটাই কষ্ট হচ্ছিল। আমি তো ভেবেই নিয়েছিলাম আমি আর বাঁচবো না, তোমার সাথে আর আমার কখনো দেখা হবে না, তোমাকে আর আমি কখনো বাবু সোনা বলে ডাকতে পারবো না। তোমরা বিশ্বাস করো আমি সত্যি হারকিউলিস নই, না আমি হারকিউলিসের কোনো পার্টনার। আমি যাই করেছি সেটা শুধু তোমাকে হারানোর ভয়ে করেছি। আমি তোমাকে হারাতে চাই না জিমিন, আমি তোমাকে খুব ভালোবাসি। কান্নারত এই নিষ্পাপ মুখটা দেখে জিমিনের অনেক কষ্ট হচ্ছে। সিনিয়ররা যদি এখানে না থাকতো তাহলে কাফিয়াকে ওর বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে বলতো, মৃত্যু ব্যতীত আমি তোমার জীবন থেকে কখনোই হারিয়ে যাব না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে বুকের মধ্যে যত্ন করে আগলে রাখবো। যতটা ভালো তুমি আমাকে বাসো তার থেকেও 1000 গুণ বেশি তোমাকে আমি ভালোবাসবো। আর কান্না করো না কাফিয়া, আমরা সবাই বিশ্বাস করি যে তুমি আর যাই হও না কেন হারকিউলিস জীবনও হতে পারো না। জি স্যার, বিশ্বাস করুন আমি কোনো হারকিউলিস নই। হ্যাঁ, আমি মানছি যে আমি চোর, বাটপার, পকেট মার, কিন্তু সেটা বিয়ের আগে ছিলাম, বিয়ের পরে না। আর মানুষকে খুন করবে এত বড় সাহস আমার নেই। একটা মুরগি কাটতে গেলেই আমার অনেক কষ্ট লাগে, আর সেখানে একটা মানুষের জান নিয়ে নেব, কি করে এটা হতে পারে? আমি সত্যিই কোনো খুনি নই। জিমিন, বিশ্বাস করো আমি কোনো খুনি নই। রিল্যাক্স কাফিয়া, আমি বিশ্বাস করি তুমি কোনো খুনি নও। আর তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সবাইকে সবকিছু বলার জন্য। তুমি কি আমাদেরকে আরেকটু হেল্প করতে পারবে? হ্যাঁ বলো, কি হেল্প করব? তুমি তো হারকিউলিসকে সরাসরি দেখেছো, তো তুমি কি বলতে পারবে ও দেখতে কেমন, ওর চেহারার আকৃতি কেমন? হ্যাঁ পারবো তো, বলতে পারবো। ও ওকে, থ্যাংক ইউ। রুস্তম, ইমিডিয়েটলি একটা প্রিন্টারকে ডাকো। জি স্যার। স্যার পেন্টিং হয়ে গেছে। বাবু সোনা, তুমি কি ভাবছিলে আমি আসল হারকিউলিসের চেহারা সবার সামনে প্রকাশ করব? এটা কল্পনা করাও যে বিলাসিতা। তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি। এমন একজনের ছবি দিয়েছি যাকে পুরো দুনিয়া উল্টে পাল্টে খুঁজলেও তুমি পাবে না, কারণ তার অস্তিত্বই এই পৃথিবীতে নেই। আর ঘটে যাওয়া সত্য ঘটনা কিংবা আমার অতীত তুমি কোনো দিনও জানতে পারবে না, আমি সেই সুযোগই দেব না। মাফিয়া নামক যে কাফিয়া ছিল সে 2 দিন আগেই মারা গেছে। এখন যে কাফিয়া আছে সে শুধু জিমিন সাহেবের বউ, শুধু বউ না, আদর্শবান বউ। যদিও আমি এখন আদর্শবান বউ হয়ে উঠতে পারিনি,
কিন্তু খুব শীঘ্রই হয়ে উঠব। স্বামীর সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে দেব। তার সাথে আর কখনোই উচ্চস্বরে কথা বলবো না, বেয়াদবি তো দূরে থাক। আর কখনোই কোনো সন্দেহবশত অন্য মেয়েদের জন্য আমি আমার কিউট বাবুসোনার সাথে রাগারাগি ঝগড়া করব না। স্বামীর পদতলে সারা জীবন পড়ে থাকবো। কাফিয়ার এসব চিন্তা ভাবনার মধ্যে টিনা জিমিনের ফোনে মেসেজ দেয়। কাজের প্রেশারের কারণে জিমিন ভুল করে আজকে ফোন রেখে গেছে। কাফিয়া টিনার মেসেজ দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। হাঁসের বাচ্চা, তুই একবার শুধু বাড়িতে আয়, আজকে তোকে আমি গিলে খাবো। কাফিয়া তো জিমিনকে ওর অতীত কখনো জানাবে না, কিন্তু চলো আমি তোমাদের ওর অতীত সম্পর্কে সংক্ষেপে বলি। কাফিয়ার বাবা মা অল্প বয়সে ভালোবেসে বিয়ে করার কারণে ওর নানা দাদা বাড়ির কেউ মেনে নেয় না। কাফিয়ার জন্মের পর ওর বাবা পুলিশের চাকরি পায়, কিন্তু এর কয়েক মাস পরে তিনি কোনো এক আতাতায়ীর হাতে খুন হয়। তখন কাফিয়ার বয়স মাত্র 1.5 বছর। এরপর ওর মা গার্মেন্টসে চাকরি করে খুব কষ্ট করে কাফিয়াকে বড় করতে থাকে। কিন্তু কাফিয়ার বয়স যখন 4 বছর, তখন ওর মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। ওর মা মারা যাওয়াতে কাফিয়া সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। ওর নানা দাদা কোনো বাড়ি থেকেই কাফিয়াকে নিতে রাজি হয় না, কারণ যেখানে তাদের ছেলে মেয়েই নাই সেখানে নাতনি দিয়ে কি করবে। যদি নাতি হতো তবে ভেবে দেখা যেত, কিন্তু এই মেয়েটাকে তো আর রাস্তায় ফেলে দিতে পারে না। তাই তারা ওকে শহর থেকে একটু দূরে নতুন নির্মিত চার্জে ভর্তি করে দেয়, যেখানে ওকে সম্পূর্ণ ফ্রিতে রাখা যাবে। তাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, কিংবা খবর নেওয়ারও প্রয়োজন পড়বে না। তাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও খ্রিস্টান উপাধি দিয়ে ওকে চার্জে রেখে যায়। ধীরে ধীরে কাফিয়া চার্জের নানদের কাছে বড় হতে থাকে। এখানে ওর অনেক ফ্রেন্ডও হয়েছে, কিন্তু বেস্ট ফ্রেন্ড ছিল ডেইজি। কাফিয়ার কলিজার টুকরা ছিল ডেইজি। ও কাফিয়া থেকে 2 বছরের বড় ছিল। কাফিয়া ছিল চঞ্চল আর দুষ্টু স্বভাবের, আর ডেইজি ছিল শান্ত প্রকৃতির, কিন্তু অত্যন্ত জ্ঞানী। তাই তো মাত্র 15 বছর বয়সে চার্চের মধ্যে ঘটা অপকর্ম সম্পর্কে জেনে যায়। এই চার্চের তত্ত্বাবধায়ক ফাদার, নান এরা উপরে ধর্মগুরু দয়ালু সেজে অসহায় বাচ্চাদের এখানে এনে বড় করে। এরপর ওদের বয়স যখন 15 কিংবা 16 হয়, তখন ওদের পাচার করে দেয়, আর প্রকাশ্য প্রকাশ করে ওদের কোনো বড়লোক পরিবার অ্যাডপ্ট করে নিয়ে গেছে। ওই দিন লিফটে কাফিয়া যে মেয়েটাকে মেরেছিল, সে এই চার্চের ফাদারের মেয়ে ছিল। চার্চের মধ্যে বেশিরভাগ হর্তাকর্তার দায়িত্ব পালন করত ওই মেয়েটা। প্রতি বছর একটা চার্টে যেসব ছেলে মেয়েদেরকে পাচার করা হবে তাদের নাম লেখা হতো। এই বছর চার্টে কাফিয়ার নাম ওঠে, যদিও ওর বয়স মাত্র 13 বছর, কিন্তু শরীরের গঠন দেখে মনে হয় 16 কিংবা 17 বছরের কিশোরী। যেদিন ওদের পাচার করা হবে সেদিন রাতে ডেইজি গোপনে একটা নৌকা ভাড়া করে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী ওরা 30-35 জন ছেলে মেয়ে নৌকায় করে পালিয়ে যেতে নেয়, কিন্তু এতজন মানুষ নৌকাওয়ালা নিতে চাচ্ছিল না। সবাই অনেক রিকোয়েস্ট করার কারণে নৌকাওয়ালা রাজি হয়, কিন্তু ঠিক তখনই আরও 2টা 7-8 বছরের মেয়ে আসে ওদের সাথে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু নৌকাওয়ালা সোজা বলে দিয়েছে যে তার পক্ষে আর কোনো মানুষ নেওয়া সম্ভব নয়। তাই ডেইজি নিজে নেমে গিয়ে ওদের উঠায়। কাফিয়া নৌকার মধ্যে অনেকটা পেছনে ছিল, যার কারণে ও নৌকা থেকে নামতে পারে না, কিন্তু ও অনেক চিৎকার করছিল, এমনকি নৌকা থেকে ঝাঁপ দিতেও চেয়েছিল। তবে সবাই ওকে আটকে রাখে। ডেইজি নদীর কিনারায় দাঁড়িয়ে ওদের চলে যাওয়া দেখতে থাকে। যত দূর পর্যন্ত নৌকা দেখা যাচ্ছিল তত দূর পর্যন্ত অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, এতগুলো ছেলেমেয়েদের পালাতে সাহায্য করার জন্য। এবং ওদের গোপন কথা জেনে ফেলার কারণে ওরা ডেইজিকে নৃশংসভাবে মেরে নদীতে ফেলে দেয়। এই খবর পাওয়ার পর কাফিয়া অনেকটা ভেঙে পড়ে। একদিন চার্চের লোকেরা কাফিয়াকে পেয়ে গিয়েছিল, কিন্তু ও ওদের হাত থেকে পালিয়ে যায়। তখন ফাদারের মেয়ে ওকে পিছন থেকে গুলি করে। কাফিয়া গুলি খেয়ে ফ্লাইওভার থেকে নিচে চলন্ত ট্রাকের ওপর পড়ে যায়। তখন ওরা ভাবে কাফিয়া মনে হয় মারা গেছে, কিন্তু কাফিয়া মারা যায়নি, ওকে ওই ট্রাক ড্রাইভার বাঁচায়। এরপরে কাফিয়া ওই এলাকা ছেড়ে অনেক দূরে চলে যায়, আর প্রতিজ্ঞা করে মৃত্যুর একদিন আগে হলেও ও এর প্রতিশোধ নেবেই। কি যেন বলেছিলে? স্যার, আপনার ছেলের কোনো সমস্যা হবে না। আমরা সম্পূর্ণ প্রোটেকশনের উপরে আপনার ছেলেকে রাখবো। আর তাছাড়া হারকিউলিস আপনার ছেলেকে মারবে না স্যার, শুধুমাত্র একটু কথা বলবে। আমার ছেলে কি হারকিউলিসের প্রেমিকা যে ওর সাথে কথা বলার জন্য আমার ছেলেকে নিয়ে যাবে? স্যার বিশ্বাস করুন, আমরা সম্পূর্ণ প্রোটেকশনের উপরে রেখেছিলাম, কিন্তু আমরা কেউ ভুলবশত কল্পনা করিনি যে হারকিউলিস আপনার ছেলেকে হেলিকপ্টারে করে নিয়ে যাবে। ঠিক বলছস, একদম ঠিক। আমরা যেটা ভুলবশত কল্পনা করি না সেটাই আমাদের সাথে হয়। কাই আমার একমাত্র ছেলে। তোরা কি ভাবছস আমার ছেলেকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিয়ে তোরা শান্তিতে থাকবি? কোনো দিনও না। আর তোদের তো যেমন তেমন, যার পরিবারের জন্য আমার ছেলেকে বিপদে পড়তে হয়েছে, তার পরিবারের একটা পোষা বিড়ালকেও আমি ছাড়বো না।
আর হারকিউলিস, তোর কলিজাটাকে আমি টাইনা বের করে দেখবো যে এর মধ্যে কত সাহস। নূর! কি ব্যাপার মিসেস জিমিন, আপনার হিরো এখন আসতেছে না কেন? হিরোইনকে নিয়ে আসার সাথে সাথে হিরোর এন্ট্রি হয়, আর এখানে আধা ঘন্টা পার হয়ে গেল এখনো আপনার হিরো আসতেছে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি, হিরোইনকে ভালোভাবে আপ্যায়ন করা হয়নি, এই জন্য হিরো আসতে লেট করতেছে। তো তোমরা একটু ভালোভাবে হিরোইনকে আপ্যায়ন করো যাতে হিরো তাড়াতাড়ি চলে আসে। স্যার চলে আসছে। বলেছিলাম না হিরোইনকে ভালোভাবে আপ্যায়ন করলে হিরো চলে আসবে। হিরো চলে আসছে, এবার হিরোইনকে রেখে হিরোকে আপ্যায়ন শুরু কর। মিস্টার জিমিন, লুক অ্যাট দিস। Oh no! নূর! টিনা আপু? হ্যাঁ আমি, দেখছো তোমাকে বাঁচায় নিলাম। এবার বলো তোমার বাবার বউ বানাবে আমাকে? না, কোনোদিনও না। তাহলে আমি যে তোমাকে বাঁচালাম, বাঁচাইছো কেন? বাঁচাইতে বলছি আমি?